সৌম্য সরকার ও সাইফ হাসান কি অসাধারণ একটা ওপেনিং পার্টনারশিপ তাদের হলো এবং সেইটার গুরুত্ব যে কতটা সেটা আপনাদের আমি একটা ছোট্ট একটা স্ট্যাটের 3টা লাইনেই বুঝিয়ে দিতে পারি। নাম্বার 1, সৌম্য সাইফের ওপেনিং পার্টনারশিপে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের প্রথম 25 ওভারে 176 রান তুলেছে। নাম্বার 2, পরের 25 ওভারে বাংলাদেশ আর মাত্র 120 রান যোগ করতে পেরেছে 8 উইকেট হারিয়ে। নাম্বার 3, ওয়েস্ট ইন্ডিজ তাদের পুরো ব্যাটিং ইনিংসেরই 30.1 ওভারে 117 রান তুলে অল আউট হয়ে গিয়েছে। এখন এই যে 3টা লাইন আমি বললাম, সেই 3টা লাইন মেলালে আপনারা বুঝতে পারবেন যে সৌম্য ও সাইফের ওপেনিং পার্টনারশিপটা কত গুরুত্বপূর্ণ ছিল। অবভিয়াসলি এইটাই বাংলাদেশের এই ম্যাচে 179 রানের বিশাল জয়, এই বাংলাদেশের সিরিজ জয়, 4টা ওয়ানডে সিরিজ টানা হারের পর আমাদের সিরিজ জয়, 2027 বিশ্বকাপে খেলার সম্ভাবনাটা আবারও একটুখানি উজ্জ্বল করা যে সিরিজ জয়, তার টার্নিং পয়েন্ট, ওইটা আমি আগের ভিডিওতে বলেছি। আমি এই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হওয়ার আগে সৌম্য সরকারকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওটার শিরোনাম দিয়েছিলাম যে আরও একবার জাতীয় দলে ফিরেছেন সৌম্য, আরও একবার কি আমরা আশা করব কিনা, নাকি আরও একবার হতাশ হতে হবে। সৌম্য সরকারকে নিয়ে এইটা আসলে খুবই প্রযুক্ত লাইন, এবং এই শিরোনামের ভিডিও আমার ধারণা নট আউট টোমান খুঁজলে আমি আরও পাবো। আলোচনা তো অবশ্যই করেছি অসংখ্যবার, যে সৌম্য জাতীয় দলে খেলেন, বাদ পড়েন, আবার আসেন, আবার তাকে নিয়ে আশা করি, হয় তিনি ওই আশার সলতেটা একটু উস্কে দেন, আবার হতাশ করেন, আবার বাদ পড়েন, আবার আসেন, আবার আশা করি, মানে এই একটা চক্রের মধ্যেই আমরা আসলে পড়ে গিয়েছি। সিরিজটা যখন শেষ হলো, স্পেশালি সিরিজের এই লাস্ট ম্যাচটাতে ওপেনিং পার্টনারশিপের এইরকম দুর্দান্ত পারফরমেন্সের পর ওইটাকে একটু অন্যভাবে আসলে আমরা আলোচনা করতে পারি। বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে ওপেনিং জুটি নিয়ে আমরা কি আরও একবার আশা করব, নাকি ভবিষ্যতে আমাদের আবারও হতাশ হতে হবে? সৌম্য ও সাইফের আজকে যে ওপেনিং পার্টনারশিপ, সেইটা বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ওপেনিংয়ে নতুন দিশা দিচ্ছে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমত, এই দুইজনের ব্যাটিংয়ের আজকে আসলে হিউজ ক্রেডিট তাদেরকে দিতে হবে। দুর্দান্ত ব্যাটিং তারা করেছেন এবং এই জন্য প্রশংসাটা তাদের করতেই হবে। অবভিয়াসলি আজকে যেই উইকেটটাতে খেলা হয়েছিল, এটা কিন্তু প্রথম ওয়ানডের উইকেটেই খেলা হয়েছে, এবং আপনি যদি ওইভাবে চিন্তা করে দেখেন, যে আমি ওই যে শুরুতে 3টা লাইন বলেছিলাম, আবারও যদি ধরেন ওরকম 3টা লাইন বলি, যে বাংলাদেশ প্রথম ম্যাচে পুরো ইনিংস খেলেই আমরা 49.4 ওভারে অল আউট হওয়ার সময় 207 রান করেছি, পরের ম্যাচটাতে আমরা 50 ওভার খেলে 213 রান করেছি, এবং আজকে আমাদের ওপেনিং পার্টনারশিপে 25 ওভারেই 176 রান উঠে গিয়েছে। সো ডিফারেন্সটা কি আসলে বুঝতে পারছেন? হ্যাঁ, উইকেটটা প্রথম ওয়ানডের উইকেটেই খেলা হয়েছে, সেই ব্ল্যাক সয়েলেই খেলা হয়েছে, এবং উইকেটটা যে রাতারাতি খুব ভালো হয়ে গেছে, অসাধারণ ব্যাটিং সহায়ক হয়েছে তা কিন্তু না। উইকেটটা ট্রিকি ছিল, ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনাররা এই জায়গাটা থেকে টার্ন আদায় করছিলেন, ভালোই আদায় করছিলেন, কিন্তু সৌম্য সরকার এবং সাইফ হাসান তারা তাদের ব্যাটিং প্ল্যানে অটল থেকে যেই অ্যাটাকিং ক্রিকেটটা খেলেছেন, সেইটা তাদেরকে ওই রিওয়ার্ডটা দিয়েছে, যেই কারণে ওয়েস্ট ইন্ডিয়ানরা তাদের উপরে চেপে ধরতে পারেনি, বসতে পারেনি, এবং বাংলাদেশ এরকম একটা ওপেনিং জুটি পেয়ে গিয়েছে। আফসোসের যেটা জায়গা, হতাশার যেটা জায়গা, সেটা হচ্ছে দুইজনই তাদের সেঞ্চুরিটা পেতেও পেলেন না, এবং দুইজনের সেঞ্চুরিটা আসলে প্রাপ্য ছিল। ধরেন সাইফ হাসান তার ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম তিনি 50 করলেন দুর্দান্তভাবে। তার ইনফ্যাক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাকটা হলো এই গত কিছুদিনে, কিন্তু সেটা টি20 ফরম্যাটে আমরা অনেক বেশি দেখছিলাম। ওয়ানডে ফরম্যাটে এই সিরিজটারও প্রথম 2টা ম্যাচে কিন্তু তার ব্যাট থেকে 3 রান এবং 6 রান এসেছিল, ফলে এই ম্যাচটাতে স্কোর করা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। তিনি 44 বলে 50 করেছেন এবং শেষ পর্যন্ত তিনি 80 রান করেছেন 72 বলে, যেই ইনিংসটাতে 6টা 4 এবং 6টা ছক্কা মেরেছেন। স্পেশালি যেটা নজর কাড়ে সাইফ হাসানের খেলা, সেটা হচ্ছে কি স্ট্রেট ব্যাটে হাই এলবোতে তার যেটা হচ্ছে কি যে ক্রিকেটটা তিনি খেলেন, এইরকম ক্রিকেট ভিতে এত ভালো ক্রিকেট বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এখনকার না, ওভারঅলি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে খুব বেশি আসলে দেখা যায় না। এইটা আমাদের ব্যাটসম্যানদের হিস্ট্রিক্যালি আসলে খুব শক্তির জায়গা নন। সো সাইফ এই জায়গাটা থেকে একটা আমাদের জন্য আনন্দদায়ী ব্যতিক্রম, অমনটা বলতেই পারি। কিন্তু ওই 80 রান করার পর যখন মনে হচ্ছিল যে তাদের পার্টনারশিপও ডাবল সেঞ্চুরি হয়ে যাবে, তারও সেঞ্চুরি হয়ে যাবে, তখনই তিনি একটা বিগ শট খেলার চেষ্টায় আউট হয়ে গেলেন। কিন্তু সৌম্য সরকার তো ছিলেন, এবং সৌম্য সরকার উপরে তখন ওই আসার জায়গাটা ছিল যে না, সৌম্য কি আসলে এইটা পারবেন কিনা, সেঞ্চুরিটা করতে পারবেন কিনা। তিনিও সেটা পারেননি, 86 বলে 91 রান করে
তিনিও আউট হয়ে গিয়েছেন এবং সৌম্যর এই ইনিংসটাতে যেটা আলাদা করে আপনার নজর কাড়বে তার ওই প্রথাগত যে ফ্লিক করা, তার যে রিস্টের কাজ, তার যে ওই যে ড্রাইভগুলা, যেটা এই উইকেটে খেলা খুবই খুবই ডিফিকাল্ট, সেইগুলো তিনি বেশ অনায়াসে খেলছিলেন। এবং সেইখানটাতে যখন তার ওই রিভার্স সুইপে যে দুইটা তিনি ছক্কা মেরেছেন, তার ওই ইম্প্রোভাইজেশনের জায়গাটাও কিন্তু তিনি আসলে দেখিয়ে দিয়েছেন। সৌম্য সরকার যেদিন ছন্দে থাকেন সেই দিন তার ব্যাটিং দেখাটা ভীষণ 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 রকম যে আনন্দের, সেটা আরো একবার তিনি এই ম্যাচটাতে প্রমাণ করলেন। দেখেন এই দুজনই কিন্তু একটা ট্রিকি সিরিজ কাটাচ্ছিলেন, সব ব্যাটসম্যানই বাংলাদেশের ক্ষেত্রে সেটা আসলে বলা যায়, অ্যাপার্ট ফ্রম রিশাদ। প্রথম দুইটা ম্যাচের কথা যদি আপনি বলেন, আর যখন ওই সেকেন্ড ম্যাচটা আমরা জিততে পারিনি, মানে সুপার ওভারে গিয়ে আমরা হেরে গিয়েছি, সুপার ওভারে গিয়ে আমরা যখন যে 6 বলে 11 করতে হবে সেটা 6 বলে 7 রানের ইকুয়েশনে নেমে আসলো, তারপরেও পারলাম না। এবং ক্রিজে এই সৌম্য সরকার, সাইফ হাসানরাই ছিলেন, সেইটা তাদের উপর একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টও আসলে ফেলতে পারতো। সেই জায়গাটা থেকেও তাদের এই কামব্যাকটা গুরুত্বপূর্ণ। আর ওভারঅল কতটা গুরুত্বপূর্ণ ভাই, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ওপেনিং মানেই হচ্ছে গিয়ে কখন প্রথম উইকেটটা পড়ে যাবে সেইটার জন্য আমরা মোটামুটি একটা অপেক্ষায় থাকি। এই যে তারা 100+ একটা ওপেনিং পার্টনারশিপ করলেন, এরকম ঘটনা বাংলাদেশের সর্বশেষ দেখেছিল 2023 সালের 23শে মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে তামিম ইকবাল এবং লিটন দাসের ওপেনিং পার্টনারশিপ। অর্থাৎ গত 2.5 বছরে এরপরে আমরা যে 44টা ওয়ানডে ম্যাচ খেলেছি, এরপর ওইখানটাতে আর কোনো ওপেনিং পার্টনারশিপে আমাদের সেঞ্চুরি আসেনি। লিটন ও তামিমের ওই আনবিটেন যে পার্টনারশিপটা সেঞ্চুরি প্লাস 102 রানে, সেখানটাতে আয়ারল্যান্ডকে আমরা 101 রানে অল আউট করে দিয়েছিলাম। এই দুইজন কত 12-13 নম্বর ওভারেই বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন আনবিটেন থেকে। তা না হলে হয়তো বা পার্টনারশিপটা আরও বড় হতে পারত। আর ওভারঅল যদি বিবেচনা করেন যে ওপেনিংয়ে এইটা বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট পার্টনারশিপ, সবচেয়ে বেশি সেইখানটা তো তামিম ইকবাল এবং লিটন দাস আরও আগে 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে তারা 292 রানে যে জুটিটা করেছিলেন, যেখানটাতে লিটন 176 করেছিলেন, বাংলাদেশের হাইয়েস্ট ওয়ানডে স্কোর, এবং তামিম 128 রান করেছিলেন। সো এইটার পরে এইটাই হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। ওই দিন 2 ওপেনারই সেঞ্চুরি করেছিলেন, পার্টনারশিপে ডাবল সেঞ্চুরি হয়ে প্রায় ট্রিপল সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিল। আজকে আমাদের ডাবল সেঞ্চুরিটা ওপেনিংয়ে হলো না, কিন্তু 2 ওপেনারের কেউ তারাও আসলে সেঞ্চুরিটা পেলেন না। এখন আপনি দেখেন যে গত 2.5 বছরে বাংলাদেশ যে 44টা ওয়ানডে ম্যাচ খেলেছে, তার মধ্যে 45টা ইনিংস কেন? কেননা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে ওই 2023 সালেরই একটা ম্যাচে অ্যাওয়েতে আমরা থার্ড ম্যাচটাতে মনে হয়, সেইখানটাতে আমাদের যে ওপেনিং জুটি ছিল বিজয় এবং সৌম্য চোখের সমস্যার কারণে রিটায়ার্ড হার্ট হয়ে বেরিয়ে আসতে হয়েছে, ফলে বিজয়ের সঙ্গে শান্ত নেমেছিলেন, ওপেনিং পার্টনারশিপটা তারাও কন্টিনিউ করছিলেন, সেটাও আর কি রেকর্ড বই ওপেনিং পার্টনারশিপ হিসেবে থাকবে। সেই জন্য 45টা ওপেনিং জুটি। সো 44টা ওয়ানডে ম্যাচের 45টা ওপেনিং জুটিতে আমাদের সেঞ্চুরি যে নেই ব্যাপারটা শুধু তা না, এর মধ্যে 50 আছে মাত্র 7 বার। 45টা ওয়ানডে ওপেনিং পার্টনারশিপের মধ্যে 7টা মাত্র 50। সর্বশেষ 13টা ওয়ানডে ওপেনিং পার্টনারশিপে আমাদের কোনো 50 নেই। সো এই জায়গাটা আমরা কিরকম স্ট্রাগল করছি বুঝতে পারছেন? এবং এই সময়টার মধ্যে আমরা কয়টা জুটি খেলিয়েছি সেটা শুনলে মোটামুটি আমার ধারণা এটা আসলে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গিয়েছে। আমরা এই 44 ম্যাচের ওয়ানডেতে টোটাল 17টা ভিন্ন ভিন্ন ওপেনিং জুটি খেলিয়েছি। 17টা ভিন্ন ওপেনিং জুটি। আমার মনে হয় না ভাই পৃথিবীর কোনো দেশ এরকম 44 ম্যাচের একটা স্প্যানের মধ্যে 17টা ভিন্ন ভিন্ন ওপেনিং জুটি খেলায়। সো বুঝতেই পারছেন যে আমরা কিরকম স্ট্রাগল করছি, ওপেনারদের আমরা সেটেলই করতে পারছি না। এবং এই সময়ের মধ্যে 12 জন ওপেনার বাংলাদেশের এইখানটাতে ওয়ানডেতে ওপেন করেছেন, সেটা তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, ইমন, নাইম শেখ, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, জাকির হাসান, এই 12 জনকে দিয়ে আমরা 17টা ভিন্ন ভিন্ন ওপেনিং কম্বিনেশনে গত 2.5 বছরের 44টা ম্যাচের 45টা ইনিংস আমরা খেলিয়েছি। কিন্তু সেখানটাতে আমরা কোনো সেঞ্চুরি পার্টনারশিপ বের করতেই তো পারিনি। মাত্র 7টা 50+ পার্টনারশিপ ছিল, তার মধ্যেও গত 13টা ম্যাচে আবার সেটা ছিল না। তার ফলে সাইফ এবং সৌম্যের এই ওপেনিং জুটিটা আমাদের জন্য কিরকম রিফ্রেশিং, স্ট্যাটগুলোই আসলে সেটা বলছে। আর আমার কাছে আরো বেশি রিফ্রেশিং লেগেছে যে কারণে, সেটা হচ্ছে গিয়ে ধরেন যদি এটা হতো যে একেবারে পাটা উইকেটে খেলে তারাই রান করছেন,
তাতেও হয়তো বা কিছুটা আমাদের মনে হতে পারতো যে না ঠিক আছে এই উইকেটে তো রান করে না, রান করাটা সবসময় ক্রেডিটের, এইটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু তারপরে ওই জায়গাটা থাকতো। তবে তারা যখন এরকম ট্রিকি উইকেটে খেলে নিজেদেরকে এরকম একটা অবস্থায়, সিরিজটা ভালো কাটছে না সেরকম একটা অবস্থা থেকে যখন তারা এইভাবে এরকম একটা পার্টনারশিপটা গড়বেন, সেইটা তাদেরকে আসলে নিঃসন্দেহে কনফিডেন্সটা দিবেই। সাইফের কথা আমি যেটা বললাম, গত 2টা ওয়ানডেতে তিনি 3 রান 6 রান করে আউট হয়েছেন, তার জন্য এই 80 রানের ইনিংস, প্রথম ওয়ানডে 50-র গুরুত্ব অপরিসীম। সৌম্যের কথা আমি বললাম, আরও একবার তিনি কামব্যাক করেছেন, সেই গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ম্যাচ খেলার পর যে বাদ পড়েছেন, আবার তিনি কামব্যাক করলেন ওয়ানডে সাইডে। এবং সেই সৌম্যর ক্ষেত্রে তো একটা বিষয় রয়েছে যে তাকে আনা হয় এবং বাদ দেওয়া হয়, অবভিয়াসলি তিনি নিজেই নিজেকে হেল্প করেন না, তারও ধারাবাহিকতার জায়গা রয়েছে, কিন্তু আবার অনেক সময় তিনি অন্যায়ের শিকার হন। ধরেন হচ্ছে এই যে টি-20 স্কোয়াড বাংলাদেশের ঘোষণা করেছে প্রথম 2টা ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেখান থেকে সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো, আরেকটা আলোচনা করবো না, সেই আলোচনাতে ওইটা থাকবে। সো অনেক ক্ষেত্রে তাকে ওইরকম একটু অবিচারও আসলে করা হয়। সো সেই সৌম্য যখন এই সিরিজে আরও একবার ফিরলেন, প্রথম ম্যাচটাতে 4 রান করে আউট হয়ে গেলেন, সেকেন্ড ম্যাচে 45 রান করলেও সেই জন্য 89টা বল খেললেন, এবং সুপার ওভারে গিয়ে তিনি ওই মাত্র 3 বলে 3 রান করলেন, দলকে জেতাতে পারলেন না। তখন কিন্তু তার উপরেও প্রেশার ছিল, তার জন্য ওই 91 রানের ইনিংসটার মূল্য আমার কাছে মনে হয় কোনো অংশেই সেঞ্চুরির চেয়ে কম নয়। আপনি যদি উইকেট বিবেচনা রাখেন তাহলে সাইফ হাসানের 80 এবং সৌম্য সরকারের 91 রানের এই 2টা ইনিংসকে আপনি সেঞ্চুরি ধরতে পারেন। অবভিয়াসলি রেকর্ড বই সেটা লেখা থাকবে না, কিন্তু ওইভাবে যদি বিবেচনা করেন তাহলে এই ইনিংস 2টার গুরুত্ব আসলে অপরিসীম। বাংলাদেশের এখন তাহলে হচ্ছে কি, যখন এরকম ট্রিকি উইকেটে তারা যখন সাকসেস পেয়েছেন, আমাদের অন্তত পক্ষে এই জায়গাটাতে একটু বোধহয় ধৈর্য ধরতে হবে। এই জায়গাটাতে বোধহয় আর সাফল রিসাফল করার খুব একটা প্রয়োজন এখন আপাতত ধরেন আর না করাটাই ভালো। যারা এরকম সাকসেস এনে দিতে পারবেন, এইরকম উইকেটে সাকসেস এনে দিতে পারবেন, তাদের উপরে, সেই সৌম্য সরকার এবং সাইফ হাসানের উপরে আমরা আরেকটু আস্থা রাখলে আমার মনে হয় সেই ক্ষেত্রে হয়তোবা এমনিতেই আমরা অস্থির হয়ে যাই, কিন্তু তারপরেও এরকম উইকেটে তাদের এই সাকসেসের পর এই ওপেনিং পার্টনারশিপটা নিয়ে আমাদের সিরিজ শুরুর আগে সৌম্যকে নিয়ে যেমন বলেছিলাম, ঠিক তেমনি এখন সৌম্য এবং সাইফের এই ওপেনিং জুটি নিয়েও ওইরকম বলতে ইচ্ছে করছে যে ওপেনিং নিয়ে আমরা কি আরও একবার আশায় বুক বাঁধবো না? বলুন তো দেখি।